হ্যালো বন্ধুরা, মাফিয়া এবং লাভ স্টোরি ভালোবাসার রোমান্টিক গল্প শুনতে ও পড়তে আমাদের স্টোরি অফিসিয়াল মায়ের আঁচল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আশা করি গল্পটি সবারই ভালো লাগবে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন। বলতে বলতে পূর্বের ন্যায় ঈশার পেছন নিয়ে চলে এলো শ্রাবণ। পেছন থেকে ওকে নিজের সাথে মিশিয়ে নিয়ে কাঁধে থুতুনি রেখে সামনের দিকে হাত ইশারা করলো। ড্রেসিং টেবিলের আয়নায় ফুটে উঠেছে একজোড়া প্রতিবিম্ব। ঈশা নিঃশ্বাস ভারী হলো ক্রমাগত। ওর কানে বাজতে লাগলো শ্রাবণের বলা কথাটা। দম বন্ধ হয়ে আসছে যেন। শ্রাবণ ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে আছে সম্মুখে। শুকনো গলায় ঠোক গেল পর মুহূর্তেই। ফের সোজা হয়ে দাঁড়িয়ে হাঁসফাঁস করা গলায় বলল, 7 দিনই তো, কোনো ব্যাপার না, আমি নিজেকে সামলাতে পারি। ঈশা বিস্মিত হলো। কি হয়েছে? কোমল সুরে শুধালো। শ্রাবণ মাথা চুলকে বলল, কিছু না। বলেই চলে গেল ঈশাকে কিছু না বলতে দিয়ে। ঈশা তাকে ডাকতে নিয়েও ডাকতে পারল না। শ্রাবণ বেরিয়ে যেতে এক রাশ দুশ্চিন্তা চেপে ধরল ঈশার কপাল। 7-5 ভাবতে ভাবতেই বিছানার দিকে চোখ যেতে আটকে উঠল ঈশা। একবার নিচের দিকে তো একবার বিছানার দিকে তাকাতে লাগলো। ওনারা তো সে কখন খুলে রেখেছিল। নিজের এই বোকামির জন্য এখন সেন্টে খেয়ে বেহুশ হয়ে যেতে ইচ্ছে করছে ওর। আজ রবিবার। ঈশার ঘুমের 13টা বাজিয়ে সকাল সকাল ওকে উঠিয়ে বসিয়ে রেখেছে বাড়ির লোক। ওদের বিয়ের প্ল্যানিং চলছে, অথচ ওদেরই কোনো মাথা ব্যথা নেই। কথায় বলে যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। খানবাড়ির বর্তমান অবস্থা, খান সাহেব অব্দি এদিক সেদিক ছুটাছুটি করছেন। আত্মীয় স্বজনদের দাওয়াত দিতে দিতে অস্থির হয়ে উঠেছেন, অথচ তার নাতি নাতির এই নিয়ে কোনো মাথা ব্যথাই দেখছেন না। এটা নিয়ে তার অস্থিরতা আরও দ্বিগুণ করে বাড়ছে। তাই আজ আদেশ এসেছে দুজনকে যেন ভোর ভোর তুলে দেওয়া হয়। বাড়িতে ডেকোরেশন থেকে শুরু করে সব কিছুতেই তো ওদের দুজনের পছন্দ অপছন্দ জানতে হবে, না জানলে কি করে হবে। ঘুমে ঢুলতে ঢুলতে বিছানা ছাড়ল ঈশা। ব্যস্ত পায়ে রুমে ঢুকলেন আফিয়া বেগম আর মরিয়ম বিবি। ঈশার ব্লাউজের মাপ নেবেন তারা। ঈশার অবস্থা এমন নাজুক দেখে তারা কপাল চাপড়ে আবার বেরিয়ে গেলেন। যেতে যেতে বললেন মুখ ধুয়ে ফ্রেশ হয়ে শ্রাবণের ঘরে যেতে। দুজনের জুতার মাপটা নিতে হবে। ঈশা তাদের কথা ঠিক কতটুকু বুঝলো বোঝা গেল না। কেবল ঘুম ঘুম চোখে হু হু করে মাথা নেড়ে ওয়াশরুমে ঢুকলো। ওদিকে শ্রাবণকে একটাকেই পেয়ে গেল আফিয়া বেগম আর মরিয়ম বিবি। হন্তদন্ত হয়ে পায়ে ঢুকলেন শ্রাবণের ঘরে। শ্রাবণ ফ্রেশ হয়ে আতশোয়া হয়ে বসলো। উঠেছিস? ব্রেকফাস্ট করবি? ঘুম পূরণ হয়নি মা, যা কাজ আছে জলদি বলো, শেষ করে আরেকটু ঘুমাবো। এখন আর ঘুম পূরণ করার সময় নেই রে। হাতে মাত্র 4টা দিন বেঁচে আছে, আর কত কাজ বাকি বলতো। মা, এখন কি নিজের বিয়েতেও কাজ করব? অসহায় গলায় বলল শ্রাবণ। আফিয়া বেগম আর মরিয়ম বিবি মুখ টিপে হাসলেন। আফিয়া বেগম ছেলের মাথার চুলগুলো নেড়ে দিয়ে বললেন, কাজ নয় বাবা, দায়িত্ব। দায়িত্ব পালন করতে হবে। কি দায়িত্ব? শ্রাবণ উত্তেলিত হয়ে জিজ্ঞাসা করলো। আফিয়া বেগম মুচকি হাসলেন, বললেন, ব্রেকফাস্ট করে ঈশাকে নিয়ে আলতাফ মামার দোকানে যাবি। বিয়ের যত গয়না মামার থেকেই নেব, বাবা বলে দিয়েছে। শ্রাবণ মনে করার চেষ্টা করলো মায়ের আফতাব মামার কথা। হ্যাঁ, মনে পড়েছে। সম্পর্কে তার নানা হন তিনি। বড় একটা শপিং মলে আজ 10 বছর যাবৎ বিশাল জায়গায় জুড়ে দোকানদার। ঠিক আছে, আর কিছু? না, আজকে শুধু বিয়ের গয়না কেনা হবে, বাকি কাজ কাল থেকেই। ঠিক আছে। আরো টুকটাক কথা বলার মাঝে এসে হাজির হলো ঈশা। ঘুম এখনো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে ওর নেত্রদয়। শ্রাবণ এক পলক তাকিয়ে দেখলো ওকে। পরক্ষণে চোখ নামিয়ে মায়ের কথায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। জুতার মাপ নিয়ে সেই সাথে ঈশার ব্লাউজের মাপ নিয়ে তারা চলে গেলেন এবং সেই সাথে বলে গেলেন নিচে ব্রেকফাস্ট দেওয়া হবে, খেতে আসতে। মা আর মনে চলে গেলে এবার ঈশার পানে সরাসরি তাকালো শ্রাবণ। ঈশা মাথা কাত করে ঘুমাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঈশার অবস্থা দেখে হেসে উঠল শ্রাবণ। দেয়ালের বুকে লক্ষ্য স্থির করতে দেখতে পেল সবে 6টা। এত সকালে ঈশার ঘুম ভাঙানো খুব মুশকিল, তাও তো পেরেছে আজ। ঘুম কি বেশি আসছে? শ্রাবণ জিজ্ঞাসা করলো।
ঈশার কোনো হেলদোল নেই, হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গভীর ঘুমে চলে গেছে। শ্রাবণ মুখ টিপে হাসলো। এই সুযোগ আর কখনো আসবে না, তাই ফট করে একটা ছবি তুলে নিল। ছবি তুলে ফোনটা বিছানায় রেখে এগিয়ে গেল ঈশার কাছে। কতক্ষণ এক দৃষ্টিতে চেয়ে থেকে হাত বাড়িয়ে দু হাতে ঈশার কোমর আলিঙ্গন করে টেনে আনলো নিজের বুকে। হঠাৎ চমকে উঠল ঈশা। ধর থেকে মাথা আলাদা হওয়ার মতো অনুভূতি হলো ওর। চমকিত দৃষ্টিতে সামনের দিকে তাকাতেই খানিক উষ্ণ স্পর্শে কেঁপে উঠল ভেতর থেকে। চোখজোড়া তখন কোটর থেকে লাফিয়ে পড়ার উপক্রম। ডিম্বাকৃতির ন্যায় দৃষ্টির সম্মুখে ছিটকে যেতেই শ্রাবণ গভীরভাবে সমাহিত হলো ঈশার ওষ্ঠদয়ে। ঈশার নিঃশ্বাস তখন অস্বাভাবিক গতিতে উঠানামা করছে, পারছে না চেঁচিয়ে উঠতে। শ্রাবণ ওকে ছাড়ার নাম নিচ্ছে না। এমন অপ্রত্যাশিত ছোঁয়া যাতনা দিলেও অদৃশ্য সুখের প্রতিবিম্ব ছুঁতে পারছে। এক পর্যায়ে এসে ঈশাকে ছেড়ে দিল শ্রাবণ। এই সুযোগ, এখন পালাতে না পারলেও নির্ঘাত অজ্ঞান হয়ে পড়ে থাকবে মেঝেতে। ভালোবাসার কোমল পরশ সব ক্লান্তি দূর করে দেয়, জানিস? শ্রাবণের গাঢ় কণ্ঠস্বর প্রতিধ্বনি তুলে ঈশার কর্ণকুহরে। নিঃশ্বাসের চঞ্চলতা এখনো স্থায়িত্ব ঈশার বক্ষ পিঞ্জরে। শ্রাবণের হাত জোড়া যে এখনো তার কোমর জড়িয়ে আছে, বিচরণ করছে এদিক সেদিক। ঘামছিস কেন? বিচলিত হলো শ্রাবণের গলা। ঈশার দম আটকে তাকালো তার পানে। ঠোক গিলে ছাড়া পেতে চেয়ে বলল, নিচে চলো, ব্রেকফাস্ট করবে। শ্রাবণ হেসে উঠল। শ্রাবণ ভীষণ গম্ভীর প্রকৃতির মানুষ, এই কথা কারোরই অজানা নয়। তবে অজানার বিষয়টি হলো শ্রাবণের হাসিখানা হৃদয়ে ছিদ্র করার মতো যথেষ্ট। এবং সেই সাথে আশ্চর্যের বিষয় হলো সেদিনের পর থেকে অতি ক্ষুদ্র বিষয়গুলোতে খুব হাসে মানুষটা। প্রশান্তিতে মন ভরে যায় ঈশার। ইচ্ছে করে দেখতেই থাকি। ঘুম তো কেটে গেছে, তাই না? হাসি থামিয়ে জিজ্ঞাসা করলো শ্রাবণ। এই মুহূর্তে শ্রাবণের হাসির কারণ ঈশা না জানলেও কোনো অজানা কারণে ভীষণ লজ্জা লাগছে ওর। হ্যাঁ। ঈশার হ্যাঁ সূচক জবাব পেয়ে শ্রাবণ আরো সশব্দে হাসতে লাগলো। অতএব সে সফল হয়েছে। এই গভীর ছোঁয়া ঈশাকে উপহার দেওয়ার মুখ্য উদ্দেশ্যই ছিল ঈশার ঘুম গায়েব করা। ব্রেকফাস্ট টেবিলে কাউকে প্রত্যাশা না করলেও সবাইকেই দেখা গেল। দাদাজান, দাদিজান, বাবা, বাবাই এবং আরব সবাই খাওয়া অলরেডি শুরু করে দিয়েছেন। আরবকে এত সকাল সকাল উঠানোর কারণ হলো আত্মীয় স্বজনদের বাড়ি বাড়ি গিয়ে ঈশা আর শ্রাবণের বিয়ের কার্ড পৌঁছানো। সঙ্গে আফিয়া বেগমের বাবার বাড়ি থেকে তার ভাইয়ের এক ছেলে আর এক মেয়েও থাকবে। তাদের বাড়ি থেকে ওদের দুজনকে নিয়ে যাবে আরব। বিকেলের দিকে আফিয়া বেগমের ভাই ভাবি, নূপুর বেগমের দুই ভাই ভাবি সবাই এক এক করে আসবেন। মরিয়ম বিবির শ্বশুর বাড়ি থেকে তেমন কেউই নেই, একমাত্র ঈশার চাচা বাদে। ঈশার বাবার বড় ভাই হামজা সাহেবকে আজই আসার জন্য অনুরোধ করেছেন খান সাহেব। হয়তো সন্ধ্যা হতে হতেই চলে আসবেন তার বউ এবং একমাত্র ছেলে তাসরিফকে নিয়ে। বাকি আত্মীয় স্বজনরা কার্ড পেলে তবে আসবে। ঘুম কেটে গেলেও শরীরের ম্যাচ ভাবটা কাটেনি ঈশার। বড্ড ক্লান্ত লাগছে। ক্লান্ত হাতে একটা চেয়ার টেনে বসতেই নিলে ধপ করে বসে পড়ে শ্রাবণ। ঈশা চকিতে পাশ ফিরে তাকালো। ঈশা তাকাতেই সবার দৃষ্টি অগোচরে শ্রাবণ চোখ টিপে দিল। ঈশা লজ্জা পেয়ে হাঁসফাঁস করে উঠল। লজ্জার কোনো বালাই নেই শ্রাবণের। টেবিলের এতগুলো মানুষের সামনে কি করছে এগুলো? কেউ দেখলে কি ভাববে? কি নানু ভাই, দাঁড়িয়ে থাকবে নাকি? খান সাহেবের হাস্যমুখের স্বর শোনা গেল। ঈশা সম্মুখে তাকালো। খান সাহেব স্মিত হেসে চেয়ে আছেন ওর পানে। নানাজানের ন্যায় ঈশাও ঠোঁটের কোণে হাসি ফুটালো, তবে নিতান্তই জোরপূর্বক। ওর জায়গায় বসার জন্য শ্রাবণকে মনে মনে দু চারটে বকা দিয়ে শ্রাবণের সামনে ফাঁকা চেয়ারটায় বসলো। বসতেই লতা এলো পাউরুটি, জেলি আর ডিম নিয়ে, যা দেখে ঈশার খানিক অরুচি ধরলো। দুদিন ধরে ওর এসব কিছুতেই ভীষণ অরুচি লাগছে, যেন কিছু খেয়ে শান্তি পাচ্ছে না, হজম হচ্ছে না। ঈশার খাবারের প্রতি অনীহা কেউ খেয়াল না করলেও আফিয়া বেগম ঠিকই খেয়াল করলেন। তাই সবার জন্য এক খাবার আনলেও ঈশার জন্য তিনি ব্যতিক্রম খাবার নিয়ে হাজির হলেন। ঈশার সামনে একটি স্যুপের বাটি রাখলেন আফিয়া বেগম। স্যুপ দেখলে ঈশা রীতিমতো বমি পায়। অসুস্থ হওয়ার পর থেকে বাড়ির লোক যে পরিমাণ স্বাধীন স্যুপ ওকে গিলিয়েছে, তাতে বমি পাওয়াটা অস্বাভাবিক নয়।
আমি এটা খাবো না, দয়া করো আমার উপর। অসহায় নেত্রে আফিয়া বেগমের শাড়ির আঁচল টেনে ধরল ঈশা। আফিয়া বেগম যেতে নিয়েও দাঁড়িয়ে পড়লেন। ঈশাকে স্যুপ দিতে দেখে শ্রাবণ মনে মনে মায়ের প্রতি বেজায় খুশি হলো। এখনও নিয়ম করে ঈশাকে এমন পাতলা খাবারই দেওয়া উচিত, কিন্তু মহারানীর অসহায় মার্কা মুখ দেখে সেও আর কিছু বলতে পারে না। আফিয়া বেগম সবার পানে চোরা চোখে তাকালেন, অতঃপর ঈশার কাছে এসে গলার স্বর খাদে নামিয়ে বললেন, ঝাল দিয়ে বানিয়েছি, খেয়ে নি। ঈশার অসহায় নেত্রদয় হঠাৎই জল জল করে উঠল আফিয়া বেগমের বাণীতে। শ্রাবণ তাদের দুজনের দিকেই তাকিয়েছিল। আফিয়া বেগম ঈশাকে খোঁচা মেরে পূর্বের ন্যায় বললেন, আমাকে কেস খাওয়াস না মা, মুখটা আগের ফার্মেই ট্রান্সফার কর। আফিয়া বেগমের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতে ঈশার হাসি হাসি মুখ এমনিতেই গায়েব হয়ে গেল। কষ্ট করে আর গায়েব করতে হলো না। পুনরায় ঈশার অসহায় ঘেরা মুখটা দেখে সে আর কিছু না ভেবেই নিজের খাওয়ায় মনোযোগ দিল। নামিরের ফোন বাজছে বেশ খানিকক্ষণ সময় নিয়ে। আরব ওর বাসার নিচে দাঁড়িয়ে আধা ঘন্টা যাবৎ কল করে যাচ্ছে ওকে, কিন্তু কোনো খবরই নেই। দিন রাত এক করে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে মেয়েটা। আরব বিরক্ত হয়ে চলে যাওয়ার প্রস্তুত হতে হঠাৎই তার মাথায় একটা বুদ্ধি এলো। সে তৎক্ষণাৎ ঈশাকে কল দিল। ভাইয়া বলো। আমি নামিরার বাসায় সামনে। সে কি, কেন? কেন, টেনে পড়ে? তোর আমাকে একটা হেল্প করতে হবে। হ্যাঁ বলো, কি হেল্প? আমি এখন নামিরার বাসায় যাব। মানে কেন ভাইয়া? তুমি ওকে কল করে বাইরে ডেকে নাও প্লিজ। ওর মা আর মামু খুব ডেঞ্জারাস। একবার যদি কিছু টের পায় তবে আমার নামুর কপালে খুব দুঃখ আছে। আহা, কিছু হবে না, তুই শোন। বলো। তুই নামিরা মাকে কল করবি, কল করে বলবি আমি নামিরাকে নিতে আসব। যদি কারণ জিজ্ঞেস করে তাহলে বলবি তোর আর শ্রাবণ ভাইয়ের বিয়ের কার্ড দিতে যেতে হবে আমাদের আত্মীয়দের বাসায়। আরব ভাইয়া একা পারবে না, তাই ওকেও সঙ্গে যেতে বলেছে মনি, বুঝেছিস? আমার মাথা ঘোরাচ্ছে ভাইয়া, তুমি কি রিস্ক নিতে চাচ্ছ বলো তো? প্লিজ বোন, কোনো প্রশ্ন করিস না। অনেক ভেবে চিনতে বাঘের গুহায় রওনা হচ্ছি, বুক কাঁপছে আমার। ভাইয়া তুমিও মরবে আর আমাকেও মারবে। দুয়া আর দয়া দুটোই একসাথে করে যা। কল কেটে ফোনটা পকেটে দিল আরব। বুক ফুলিয়ে নিঃশ্বাস ছেড়ে বার কয়েক ফু দিল বুকে। কে জানে আজ আদৌ এই গুহা থেকে বেঁচে ফিরতে পারবে কিনা। পাঁচ মিশালে কাজ করা অসম্ভব সুন্দর দেখতে একটা নেকলেস ঈশার সামনে রাখলেন আলতাফ সাহেব। এক দেখাতেই চোখ ধরল তাদের। এতক্ষণ যাবৎ এত এত কালেকশন দেখালেও কোনোটি ঠিক পছন্দ হয়ে উঠতে পারেনি ঈশার। এবার হয়তো পছন্দ হবে। মুচকি হেসে জিজ্ঞাসা করলেন আলতাফ সাহেব। ঈশাও মুচকি হাসলো। হ্যাঁ সূচক মাথা নেড়ে নেকলেসটা হাতে তুলে দেখতে নিল। আলতাফ সাহেব পুনরায় বলে উঠলেন। তার কথায় সায় জানিয়ে শ্রাবণ বলল, তা যা বলেছেন নানা। বলতে বলতেই হাসলেন তিনি। শ্রাবণ মৃদু হেসে মাথা দুলালো। তাদের সামনেই বড় আয়নাটার সামনে গেল দুজন। ঈশার হাত থেকে নেকলেসটা নিয়ে ধীরস্থির হয়ে পরিয়ে দিল ঈশার গলায়। চোখে চমক দিল শ্রাবণের। আলতাফ সাহেব ঠিকই বলেছেন, এই গয়না ঈশা একবার পরলে আর কারোর চোখ সরবে না ওর উপর থেকে। ভালো লাগছে? মন কাড়িয়া নিল সে মনোহারিণী। শ্রাবণের এহেম জবাবে গাল লাল হয়ে উঠল ঈশার। শ্রাবণ তৃপ্তিমূলক হেসে ঈশার মাথায় আলতো ছুঁয়ে চুমু খেলো। ফের আস্তে করে বলল, কারণ নজর না লাগুক। এক্সকিউজ মি। শ্রাবণের বলতে দেরি হলেও কারো কুদৃষ্টি পড়তে সময় নিল না তাদের একান্ত সময়টাতে। পেছন থেকে একটা মেয়েলি গলা পেতেই দুজনের ভ্রম কাটে। ডাকের উৎস খুঁজতে দুজনে একত্রে আয়নার ভেতর তাকায়। তাদের পেছনে অত্যন্ত সুন্দর একটি মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে ল্যাভেন্ডার কালারের একটি কামিজ, চুলগুলো খোলা আর ওড়নাটা এক পাশে ফালানো, হাতে একটা শপিং ব্যাগ। কালারটা ওর মুখের উপর মানিয়েছে, যেন এই রংটাই কেবল ওর জন্যই আবির্ভূত হয়েছে এই পৃথিবীতে। মেয়েটাকে চিনতে এসে তেমন বেগ পেতে হয়নি, তবে শ্রাবণের চিনতে মোটামুটি অসুবিধাই হলো। আয়না থেকে দৃষ্টি সরিয়ে ঈশাকে নিয়েই পেছনে মুড়ে তাকালো শ্রাবণ। স্বাভাবিক গলায় মেয়েটার উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন করলো, ইয়েস। চিনতে পেরেছেন? কি স্নিগ্ধ গলার স্বর মেয়েটির। মুখে জ্বলতে লাগলো ঈশার। সেই সাথে একটা অপরাধ বোধ। শ্রাবণ আর ওর ভালোবাসার মাঝে মেয়েটা অকারণেই ভিলেন হলো।
এবং সেই সাথে মেয়েটাই হলো ভিকটিম, যার সাথে অন্যায় করেছে ও। কিছু না করেও ভয়াবহ অন্যায় করলো মেয়েটার সাথে। ওর কারণেই মেয়েটার বিয়েটা ভেঙে গেল। সরি, কে আপনি?